আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো মাহমুদুল হকের প্রতিদিন একটি রুমাল গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত কালো মাফলার গল্পটি নিয়ে। মুক্তিযুদ্ধ আমাদের বাঙালি জাতিসত্তার ইতিহাসে এক গৌরব উজ্জ্বল ইতিহাস। মুক্তিযুদ্ধকে ঘিরে বিভিন্ন সাহিত্যকর্ম রচিত হয়েছে, তেমনই একটি গল্প কালো মাফলার। এই গল্পে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পরিবেশের প্রেক্ষিতে মানব মনের ক্রিয়া প্রতিক্রিয়া, ভয়, এই বিষয়গুলো ফুটে উঠেছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের বিভিন্ন চালচিত্র এই গল্পে ধারণ করেছেন মাহমুদুল হক। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর সর্বগ্রাসী রূপ, ধ্বংসযজ্ঞ এবং এই ধ্বংসযজ্ঞের ফলে বিভীষিকাময় অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের মনোজগতে যে ভয় ঢুকে গিয়েছিল এবং এই ভয়ের ফলে মানুষের যে বিভিন্ন কর্মকাণ্ড, ক্রিয়া প্রতিক্রিয়া, সেই বিষয়গুলো এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের সময়ে এই স্বদেশীদের মধ্যেই দুটি দল ছিল। কেউ ছিল ত্যাগ এবং আদর্শের প্রতীক, আবার এই বাঙালিদের মধ্যেই ছিল স্বাধীনতা বিরোধী শক্তির অপতৎপরতা, যারা বাঙালি হয়েও পাকিস্তানি সেনাবাহিনীদেরকে সাহায্য করেছে বিভিন্নভাবে। পাকিস্তানিদের সাথে তাল মিলিয়ে এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে। সেই অত্যাচারের ফলে তৎকালীন মানুষের মনোজগতে অনেকটা ভয় সৃষ্টি হয়ে গিয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনীদের তাণ্ডব লীলায় এদেশের নিরীহ মানুষগুলো ভয়ে কুঁকড়ে যেত। সেই ভয়কে জয় করে শেষ পর্যন্ত সমবেত হয়ে বাঙালি জাতি কিভাবে উজ্জীবিত হয়েছিল, এই গল্পে মনোয়ার চরিত্রের মাধ্যমে সেই বিষয়টি সুস্পষ্ট করে তুলেছেন মাহমুদুল হক। পাকিস্তানি স্বৈরাচারী শাসক গোষ্ঠী রাতের কালো অন্ধকারে নিরস্ত্র নিরীহ বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ত এবং রাতের অন্ধকারে তাদেরকে হত্যা করত। হত্যা করার পর তাদের লাশ গুম করে দিত। মুক্তিযুদ্ধকালীন এই সময়টা ছিল একটা আতঙ্কের সময়। কালো মাফলার গল্পে মনোয়ার চরিত্রের মাধ্যমে সেই আতঙ্কের চিত্র ফুটে উঠেছে। গল্পের প্রথম অংশেই লেখক সেই বর্ণনাটি দিয়েছে মনোয়ার চরিত্রের মাধ্যমে। গল্প থেকে কিছু অংশ পাঠ করছি। এখন রাত মানে আতঙ্ক, অবিশ্বাস, নিয়তির হাতের পুতুল সাজা। এই যে আজন্ম পরিচিত হাত পা, চোখ, নাক, কান, জীবন, যে কোনো মুহূর্তে অতি সহজেই সব কিছুর বিশ্বাসঘাতকতা করতে পারে। চোখের পলক পড়তে না পড়তে সব কিছু অচেনা হয়ে যেতে পারে। এখন রাত মানে ভারী ভারী বুটের শব্দ, রাত মানে সুমসাম গ্রেপ্তার, অতর্কিত বেয়োনেট চার্জ। মনোয়ার চরিত্রটি রাতে ঘুমাতে পারে না। এইসব ভেবে ভেবে তার মধ্যে ভূতে ধরা মানুষের মতো ভয় ঢুকে গেছে। প্রাণ ভয়ে ভীত মনোয়ার সারা রাত ভরে এসব ভাবতে থাকে এবং এই যে ভাবা, এটাই যেন তার একমাত্র কাজ হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের সময়ে। মুক্তিযুদ্ধের সময়ে রাজাকাররা হিংস্র পশুর মতো আচরণ করেছে। তারা একটু হলেই এই নিরীহ বাঙালিকে গুলি করত এবং গুলি করে জায়গায় মেরে দিত। পাকিস্তানি এই সেনাবাহিনীদের হাত নিষ্পিস করত মানুষকে মারার জন্য এবং এরা এতটাই হিংস্র হয়েছিল যেন জোরে বাতাস বইলেও তাকেও থামিয়ে দিতে চাইতো। এবং যখন কোনো মানুষ পেত না তখন তারা ঝিঁঝি পোকার উপরও গুলি ছুটত। ঝিঁঝি পোকার উপর গুলি ছুটতে ছুটতে তারা ভাবত মুক্তিবাহিনীর গোয়েন্দা বিমানের উপরে তারা গুলি ছুটছে এবং সেই ভেবে তারা হো হো করে হাসত। সমাজে কিছু মানুষ থাকে যারা সব সময়ে সুবিধাবাগী। যে দল জয়ী থাকে তাদের পক্ষেই কথা বলে এবং ঝামেলামুক্ত জীবন চায়। নিজেদের অধিকার আদায়ের জন্য তারা কখনো লড়াই করে না। অন্যেরা লড়াই করবে, অধিকার আদায় করে দেবে এবং তারা সেই সুবিধা ভোগ করবে। আমাদের বর্তমান সময়ের দিকে তাকালেও আমরা এমন চিত্র অহরহ দেখতে পাই। দেখা যায় কোনো অধিকার আদায়ের জন্য আন্দোলন হচ্ছে, যেটা সমগ্র জাতির জন্য কল্যাণকর। তারপরও কেউ কেউ চুপ করে বসে থাকে,
কখনো সেই আন্দোলনে যোগ দেয় না, সেই আন্দোলনের পক্ষে কথা বলে না, কিন্তু যারা আন্দোলনকারী তারা যখন যৌক্তিক আন্দোলন করে অধিকারটি আদায় করে নেয়, তখন এই সুবিধাভোগী মানুষগুলো সুবিধা ভোগ করতে কিন্তু একটুও ভুল করে না। কালো মাফলার গল্পে এমনই একটি চরিত্র হলো মনোয়ার। মনোয়ার চরিত্রটিও এই সমস্ত মানুষদের প্রতিনিধি। মনোয়ার চরিত্রটি তার অধিকার চায় এবং সে এটাও চায় দেশ স্বাধীন হোক, কিন্তু সে স্বাধীনতার পক্ষে কিছুই করছে না। সে চাচ্ছে কোনো রকমের ত্যাগ ছাড়া চুপচাপ দেশটা স্বাধীন হয়ে যাক। মনোয়ারের সংলাপের মাধ্যমে সেই বিষয়টিও স্পষ্ট করে তুলেছেন গল্পকার মাহমুদুল হক। কিছু অংশ পাঠ করছি। ভেলকিবাজি চাই, রাতারাতি সব কিছু বদলে যাক। গাছের ফুল, ডালের পাখি, নদীর মাছ, সাপ, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর সবাই একযোগে একটা কিছু করে ফেলুক। রাতারাতি স্বাধীন হয়ে যাক দেশটা। রক্ত বৃষ্টি হোক, মাংস বৃষ্টি হোক, কালো রোদ ঝরুক, সব কিছু হয়ে যাক বিষাক্ত। রাতারাতি স্বাধীন হয়ে যাক দেশটা। অর্থাৎ যা কিছু হয়ে যাক, দেশটা স্বাধীন হয়ে যাক, কিন্তু সে কিছু করতে পারবে না। কিন্তু সে স্বাধীনতা চাচ্ছে। সমাজে যেমন খারাপ মানুষ রয়েছে তেমন ভালো মানুষও রয়েছে, তেমনি ভীতু মানুষ যেমন রয়েছে নির্ভীক মানুষও রয়েছে। মনোয়ারের একটি বিপরীত ধর্মী চরিত্র হলো এই গল্পের টুটুল চরিত্রটি, যে হলো মুক্তিযোদ্ধাদের প্রতীক, ধৈর্যশীল এবং দেশপ্রেমিক। টুলটুল চরিত্রটি দেশের স্বাধীনতা অর্জনের জন্য কাজ করেছে এবং এই যে মনোয়ারের মতো মানুষের বিরুদ্ধে কথা বলেছে। টুলটুল চরিত্রের কিছু সংলাপ পাঠ করছি। ওসব কথা থাক, কুকুর বেড়ালের মতো মরে তো আর কোনো লাভ নেই, মরলে মানুষের মতোই মরা উচিত। মনোয়ার চরিত্রটি এতই ভীতু যে টুলটুলের কথা বিশ্বাস করতে পারছে না। সে সংশয় প্রকাশ করছে এবং বলছে শেষ পর্যন্ত দেশ স্বাধীন হবে। তখন টুলটুল চরিত্রটি তাকে আশ্বাস দিয়ে বলছে আলবত হবে, তবে অনেক সময় লাগবে, আরও অনেক রক্ত দিতে হবে, আরও অনেক ক্ষতির জন্য তৈরি থাকতে হবে। হয়তো আমরা সবাই থাকবো না, কেউ কেউ থাকবো। মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের যে ক্ষতি হয়েছিল সেটা তো আমরা সবাই জানি। 30 লক্ষ শহীদ প্রাণ হারিয়েছিল, যেটা সরকারি হিসেব মতো, হিসেবের বাহিরে যে কত আছে তা তো আমাদের অজানা। যারা দেশটা স্বাধীন করেছিল তারা সবাই এই স্বাধীনতা দেখেও যেতে পারেনি। টুলটুলের কথার মধ্যেও সেই বিষয়ের ইঙ্গিত রয়েছে, হয়তো আমরা সবাই থাকবো না, কেউ কেউ থাকবো। আসলেই তো সব মুক্তিযোদ্ধারা তো এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকার শান্তি উপভোগ করতে পারে। পাকিস্তানি সেনাবাহিনীদের কাছে ছিল উন্নত অস্ত্র, কিন্তু বাঙালির কাছে ছিল শুধু দেশপ্রেম এবং প্রবল স্বাধীনতা প্রাপ্তির আকাঙ্ক্ষা এবং সাহস, যার ফলে এই উন্নত অস্ত্রের বিরুদ্ধেও তারা শুধু মনোবল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবং কৌশলে গেরিলা যুদ্ধ চালিয়ে গিয়েছিল। গল্প থেকে কিছু অংশ পাঠ করছি। জনৈক মন্ত্রী মহোদয়ের গাড়ির ভেতর বোমা ফেটেছে। বোঝা যায় গেরিলারা হাত পা গুটিয়ে বসে নেই। এমনকি দিন দুপুরে সকলের নাকের ডগায় একটা পুলিশ ফাঁড়িও তছনছ করে দিয়েছে গেরিলারা। পাকিস্তানিদের শক্তিশালী অস্ত্রের বিরুদ্ধে টিকে থাকার জন্য গেরিলাদের এই কলা কৌশল খুব কাজে লেগেছিল এবং শেষ পর্যন্ত গেরিলা বাহিনীরা যে পথ অবলম্বন করেছিল তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম হয়েছিল। মুক্তিযুদ্ধের সময়ে জনগণের মধ্যে ভয় সংশয় কাজ করেছিল। মুক্তি বাহিনীর কর্মকাণ্ডের উপরে তারা সন্দেহ প্রকাশ করত। নিজেরা তো কিছুই করতো না, হাত গুটিয়ে বসে থাকতো, কিন্তু মুক্তি বাহিনী তেমন কিছু একটা করতে পারছে না, এই নিয়েও তারা আলোচনা করত। মনোয়ার চরিত্রের মধ্যে সেই বিষয়টিও ফুটে উঠেছে। মুক্তিবাহিনী বিরাট একটা কিছু করছে না কেন? নাকি তেমন ক্ষমতা তাদের নেই? ধুকে ধুকে কুকুর বেড়ালের মতো মরতে হবে সবাইকে? শেষ পর্যন্ত তো এমনও হতে পারে। মূলত মুক্তিযুদ্ধকালীন সময়ের সামগ্রিক প্রতিচ্ছবি এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের সময়ে
পাকবাহিনী এই বাংলার ভূখণ্ডকে শ্মশানে পরিণত করেছিল, চারিদিকে শুধু মৃত্যুর মিছিল করে দিয়েছিল। তারা কিচ্ছু বাদ দেয়নি, ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ, বাগান, লোকালয়, বস্তি সব কিছু পুড়িয়ে ছারখার করে দিয়েছিল এবং এই লাশগুলো পাহাড় হয়ে গিয়েছিল। কুকুর, শেয়াল, শকুনে এই লাশগুলো নিয়ে টানা হেঁচড়া করেছে এবং দাফন কাফনও হয়নি। কেউ যে তাদের নিয়ে দাফন কাফন করবে এই সাহসও কোনো মানুষের ছিল না। মুক্তিবাহিনীর একার পক্ষে এই সব কিছু সামলে নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল, কারণ জনবলেরও দরকার ছিল। মুক্তিযুদ্ধের সময়ে ধর্মকে পুঁজি করা হয়েছিল। এদেশের নিরীহ বাঙালির উপর এতটাই নির্যাতন চালিয়েছিল যে কিছু বাঙালি সেই অত্যাচার থেকে বাঁচার জন্য পাকবাহিনীর সামনে নিজেকে প্রকৃত পাকিস্তানি প্রমাণ করার জন্য ইসলামের বিভিন্ন সূরা কলেমা শিখে তারা তৈরি হয়ে থাকত, কারণ সেগুলো শুনিয়ে দিলে তারা মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরত। অর্থাৎ পাকিস্তানি বাহিনী যেমন ধর্মকে পুঁজি করেছে, দেশের মানুষের উপরে শোষণ চালিয়েছে, তেমনি এদেশের কিছু সাধারণ মানুষ নিজের জীবন বাঁচিয়ে রাখার জন্য ধর্মকে পুঁজি করেছে বা ধর্মকে ব্যবহার করেছে। কালো মাফলার গল্পেও মনোয়ারের স্বীকারোক্তির মাধ্যমে সেই বিষয়টি ফুটে উঠেছে। যখন সে পাকবাহিনীর কাছে ধরা পড়েছে তখন সে বলেছে, আমি সব কনফেস করব স্যার, আমি মুসলমান স্যার। মুসলমান কখনো মিথ্যা বলে না স্যার, মিথ্যা হলো ঝুট। আমার ইমানের জোর আছে স্যার। জিন্নাহ সাহেব বলতেন, ইমান, একতা, শৃঙ্খলা। ওই যে বললাম আমার হাত ধরে দৌড়চ্ছিল আমার বোন মঞ্জু, সেও কালপ্রিট। সে একটি ছেলেকে ভালোবাসে, ছেলেটি পলিটিক্স করে। ওর পাল্লায় পড়ে আমার বোন অনেক কুকাম করেছে। নিজের হাতে কাপড় কেটে স্বাধীন বাংলাদেশের মানচিত্রওয়ালা পতাকা সেলাই করে ছাদে উড়িয়ে দিয়েছিল মঞ্জু। আমি মিথ্যা বলতে শিখিনি স্যার, টর্চার বন্ধ করো। ওই ছোকরার পাল্লায় পড়ে আমার বহেন ওই কর্মটি করেছিল। কালো পতাকা উড়িয়েছিল আমার ছোট ভাই। জিনা, টালটাল নয় স্যার, ওর নাম টুলটুল, TUL TUL। টুলটুলি কালো পতাকা উড়িয়েছিল। ওর নাম আগে করিনি কেন? ভুলেই গিয়েছিলাম স্যার, ও যে আমার ব্রাদার, ভুলেই গিয়েছিলাম। এখানে মনোয়ার চরিত্রটি কতটা ভীতু এবং কাপুরুষ সেই বিষয়টিও স্পষ্ট। সে নিজে ধরা পড়ে নিজের ভাই বোনকেও ফাঁসিয়ে দিতে দ্বিধা করেনি। সে তো মুক্তিযুদ্ধের পক্ষে নিজে কোনো কাজ করতেই পারছে না, তার ভাই বোন করছে, সে বিষয়টিও সে মুক্তিযুদ্ধের বিরোধী হয়ে পাকবাহিনীর কাছে বলে দিয়েছে। মুক্তিযুদ্ধের সময়ে এমন অনেক ঘটনা ঘটেছে, মাহমুদুল হক সেই ঘটনাগুলো, মুক্তিযুদ্ধকালীন চিত্রগুলো কালো মাফলার গল্পে রূপ দিতে চেয়েছেন। মনোয়ার চরিত্রটি কখনো ধর্মের আশ্রয় নিয়েছে, কখনো নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছেন, কখনো নিজের বোনের বিরুদ্ধে কথা বলে পাকিস্তানি শাসকের মন জয় করার চেষ্টা করেছে, নিজের পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধের সময়ে শহরে যারা বাস করত তারা মনে করেছিল গ্রামে হয়তো পাকবাহিনীরা আক্রমণ চালাবে না, তাই শহর ছেড়ে অনেকেই গ্রামে চলে গিয়েছিল। কিন্তু মুক্তিবাহিনীর তাণ্ডব লীলা থেকে গ্রাম শহর কিছুই রক্ষা পায়নি। কালো মাফলার গল্পটিতে সেই চিত্রটিও মাহমুদুল হক ফুটিয়ে তুলেছেন। এই সময়টাতে মানুষ জমের মুখে পড়ে যেন প্রাণ বাঁচিয়ে চলার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছে। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর তাণ্ডব লীলা ধ্বংসযজ্ঞ থেকে কেউ রক্ষা পায়নি, হিন্দুও রক্ষা পায়নি, মুসলমানও রক্ষা পায়নি। নিরীহ মানুষগুলা, যাদের কোনো আগ্রহই ছিল না এই মুক্তিযুদ্ধ নিয়ে, দেশ যেমন চলছে চলুক, তারা শুধু নিজেদের জীবন বাঁচিয়ে চলছিল নির্জীব হয়ে, তারাও রক্ষা পায়নি এই পাকবাহিনীর ধ্বংসযজ্ঞ থেকে।
সেই নিরীহ মানুষগুলোকেও নিরীহভাবে পাকবাহিনীর হাতে খুন হতে হয়েছিল এবং তাদের লাশ পর্যন্ত পচে খসে গেছে, তবুও কেউ ভয়ে তাদের দাফন কিংবা সৎকার করতে পারেনি। মুক্তিযুদ্ধের সময়ের এইসব চিত্র যে অহরহ দৃশ্যমান ছিল, মাহমুদুল হক নিজে কোনো মুক্তিযোদ্ধা না হলেও সেই পরিবেশের চিত্রগুলো অত্যন্ত নিপুণভাবে শিল্পীর নিপুণ তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই কালো মাফলার গল্পে তেমনই একজন সাদামাটা স্কুল মাস্টারের হত্যার কাহিনী আমরা দেখি। গল্প থেকে কিছু অংশ পাঠ করছি। এই লোকটির মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সে নিজের মতো সংসারের এক কোণায় পড়েছিল। লোকটা ছিল একটা সাদামাটা স্কুল মাস্টার। দেশে কি হচ্ছে, কি হতে যাচ্ছে তার কিছুই বুঝতো না। উঠোনে এখন যে হাসনাহেনা গাছটা ঝামড়ে উঠেছে, ঠিক ওইখানে মাটির উপর লোকটার লাশ পড়েছিল দিনের পর দিন, পচে খসে একাকার। গন্ধে ত্রিসীমানায় ঘেঁষা যেত না এ বাড়ির। শেষ পর্যন্ত লোকটা বোধহয় মাটিতেই মিশে গিয়েছিল, কেউ সৎকার করেনি ভয়ে। সবচেয়ে করুণ কাহিনী ছিল এই যুদ্ধের সময়ে যারা বাঙালি ছিল, এই বাঙালিরাই ছিল রাজাকার। ধর্মের ঠুলি এই মানুষদের উপরে এমনভাবে পরিয়ে দেওয়া হয়েছিল, তারা মনে করেছিল পাকিস্তানিদের পক্ষ নেয়াই ধর্মের পক্ষে থাকা। তাই তারা অন্ধভাবে তাদের অনুসরণ করে গেছে এবং মুক্তিবাহিনীদের মনে করেছে এরা দেশের শত্রু, ধর্মের শত্রু। তাই এই রাজাকার শ্রেণীরা পাকিস্তানি সরকারকে বিভিন্নভাবে সাহায্য করে গিয়েছে। মনোয়ারের বাবা চরিত্রটিও তেমনই একটি চরিত্র। তার ভাষায় লোকগুলো ভালো ছিল। শাসক যখন শোষক হয়ে যায় তখন দেশে আইন থাকবে না, নিয়মকানুন থাকবে না, এটাই স্বাভাবিক। মুক্তিযুদ্ধের সময় যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, পাকিস্তানি বাহিনী যে অরাজকতার আশ্রয় নিয়েছিল, হুটহাট মানুষের ঘরে ঢুকে যেত, তাদেরকে হত্যা করত, তাদের সব কিছু লুটপাট করত, সেই বিষয়গুলো এই কালো মাফলার গল্পে উঠে এসেছে। কালো মাফলার গল্পটিতে মনোয়ার চরিত্রের দুটি দিক দেখানো হয়েছে। এই গল্পের প্রথম দিকে এই চরিত্রটি ছিল ভীতু, কিন্তু শেষের দিকে এই চরিত্রটি স্বদেশ প্রেমে উত্তীর্ণ হয়েছে। যে মনোয়ার একদিন পাকবাহিনীর কাছে ধরা খেয়ে নিজের ভাই বোনের সব গোপন তথ্য দিয়ে দিয়েছিল, সেই মনোয়ারই পরবর্তীতে অকুতোভয় হয়েছে এবং রাজাকারের সামনে, পাকবাহিনীর সামনে নিজের মুক্তিযোদ্ধা ভাই টুলটুলের তথ্য গোপন করেছে। এমনকি টুলটুল যে তাকে দুটো গ্রেনেড দিয়ে গিয়েছিল লুকিয়ে রাখার জন্য, সেই গ্রেনেড দুটো সে লুকিয়ে রাখতে পেরেছে। যে মনোয়ার অত্যাচারের ভয়ে প্রথমে টুলটুলের কথা স্বীকার করতে চেয়েছিল, সব তথ্য দিয়ে দিতে চেয়েছিল, পরবর্তীতে সেই মনোয়ার চরিত্রটি এই অত্যাচারিত পাকবাহিনীর বিরুদ্ধে নির্ভীক এক সত্যায় পরিণত হয়েছে। মনোয়ারের মতো একটা ভীতু চরিত্র এভাবে সাহসিকতায় উত্তীর্ণ হয়েছে, তা মনোয়ার নিজেই অবাক হয়েছে। তার সংলাপের মাধ্যমে সেই বিষয়টি স্পষ্ট। গল্প থেকে কিছু অংশ পাঠ করছি। আমাকেও ফাঁসিয়ে গেল টুলটুল, মনে মনে হিজিবিজি কাটে মনোয়ার। দুটো গ্রেনেড, ভালোয় ভালোয় আপদ বিদায় হলেই হয়। একটা ধাক্কা তো সবেমাত্র গেল, তবু যা হোক সামলানো গেছে। আশ্চর্য তো, আমি একটুও ভয় পাইনি, একটুও গলা কাঁপেনি। এত সাহস এলো কোত্থেকে? ভয় পাওয়ার কথা। ও লোকগুলোকে বোকা বানানো কি সহজ? মনোয়ার নিজেও কখনো ভাবতে পারেনি সে মুক্তিযোদ্ধাদের পক্ষে এভাবে নির্ভীক হয়ে কাজ করতে পারবে। কালো মাফলার গল্পে দেখানো হয়েছে
যে শহীদরা মুক্তিযুদ্ধকালীন সময়ে অকারণেও জীবন দিয়েছে, তাদের কারো প্রাণত্যাগ বৃথা যায়নি। এই গল্পের একজন নিরীহ মাস্টার যেভাবে খুন হয়েছিল, সেই তার খুনের স্থানে তার লাশটি যেখানে পড়েছিল সেখানেই একটা হাসনেহেনা গাছ হয়েছিল। সেই হাসনেহেনা গাছটি পরবর্তীতে দেশমাতৃকার সন্তান টুলটুলকে আড়াল করে রেখেছিল। সেই হাসনেহেনা গাছটির আড়ালে লুকিয়েই টুলটুল সেদিন পাকবাহিনীর কাছ থেকে বেঁচে গিয়েছিল। অর্থাৎ শত শত স্কুল মাস্টারের প্রাণত্যাগ বৃথা যায়নি। তারা মৃত্যুর পরেও প্রাকৃতিক উপাদান হয়েও দেশের মানুষকে রক্ষা করে চলেছে এবং তাদের যে চেতনা, তাদের যে ত্যাগের মহিমা এখনও মানুষের মধ্যে উজ্জীবিত রয়েছে। তাই তো এখনও কেউ কেউ অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, নিজের অধিকার আদায়ের জন্য সচল হয়ে ওঠে, আন্দোলন করে। মুক্তিযুদ্ধের সময়ের লড়াই কোনো ব্যক্তির একার নয়, এটা যে সামষ্টিক লড়াই সেই বিষয়টিও কালো মাফলার গল্পে উজ্জীবিত হয়ে উঠেছে। এবং এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে যেন প্রকৃতিও নিজেকে গুটিয়ে রাখেনি, প্রকৃতিও মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর একটা অংশ হয়ে উঠেছিল। কালো মাফলার গল্পের সংলাপে সেটাই ফুটে উঠেছে। কিছু অংশ পাঠ করছি। গাছটাই আজ প্রাণ রক্ষা করেছে টুলটুলের, রাশি রাশি পাতার ঝাঁপি দিয়ে কি গভীর মমতাই না ঢেকে রেখেছিল। প্রতিটি পাতায় শিরশির করছিল ব্যাকুলতা, নিঃশব্দে চারপাশে জড়ো করেছিল নিবিড় আধার। টুলটুল যেন মার কোছরে গিয়ে মুখ লুকিয়েছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়ে প্রকৃতি মায়ের মতো ভূমিকা পালন করেছে, মায়ের আঁচলের মতো ঢেকে রেখেছে এই মুক্তিবাহিনীদেরকে, গেরিলা বাহিনীদেরকে। এই গল্পের সবচেয়ে ট্র্যাজিক পার্ট হচ্ছে মুক্তিযোদ্ধা টুলটুলকে এদেশের মানুষের হাতেই মরতে হয়েছে। এদেশের মানুষ তাকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে এবং তার লাশ রাস্তার পাশে ডাস্টবিনের কাছে ফেলে রেখে দিয়েছে। তখন তার কাঁধে একটা কালো মাফলার ছিল, তাই এই গল্পের নাম হয়েছে কালো মাফলার। মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধারা কোথাও নিরাপদ ছিল না, নিজের স্বদেশীর কাছেও নিরাপদ ছিল না। সে যখন লুকিয়ে দেয়াল বেয়ে তার ভাইয়ের কাছে দুটো গ্রেনেড লুকিয়ে রেখে গিয়েছিল, সেখান থেকে যাবার সময়ই সে স্বজাতির হাতেই নির্মমভাবে প্রাণ দিয়েছে। কালো মাফলার গল্পটিতে মূল চরিত্র হলো সরকারি চাকুরিজীবী পিতার এই তিন সন্তান মনোয়ার, টুলটুল ও মঞ্জু। এদের মধ্যে টুলটুল অধিক সাহসী এবং স্বদেশপ্রেমী, যে একজন মুক্তিযোদ্ধা। এই টুলটুলের জন্যই তার সম্পূর্ণ পরিবার ভয়ে আতঙ্কে দিন কাটায় এবং মুক্তিযুদ্ধের সময়ে তারা কয়েকবার বাড়িও পাল্টায় এবং তাদের বোন মঞ্জুকে রেখে আসতে হয়েছে নিরাপদ আশ্রয়ে, কারণ মুক্তিযুদ্ধের সময়ে পাক বাহিনীর হাত থেকে মা বোনরাও রক্ষা পেত না। কালো মাফলার গল্পটি শুরু হয়েছে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন সময়ের বিভিন্ন পরিবেশ প্রতিবেশের বর্ণনার মাধ্যমে এবং শেষ হয়েছে দেশপ্রেমী মুক্তিযোদ্ধা টুলটুলের নির্মম মৃত্যুর মাধ্যমে। কালো মাফলার গল্পটিতে মুক্তিযুদ্ধকালে পাক বাহিনী ও রাজাকারদের অত্যাচারের বীভৎসতা, মানুষের মনোজগতে সর্বদা বিরাজমান জানমাল ও সম্ভ্রম রক্ষার ভয়, আতঙ্ক, মানবিক মূল্যবোধ ও ব্যক্তিগত পারস্পরিক সম্পর্কগুলোর ছিন্ন ভিন্ন ভগ্ন দশা, অসহায়ত্ব, গ্রাম ও শহরের সকল স্তরে অসহায়ত্ব গ্রাম ও শহরের সকল স্তরে শত্রুপক্ষের ভয়াল থাবা প্রভৃতি বিষয়গুলো উঠে এসেছে।
এছাড়া দেশমাতৃকার বীর সন্তান মুক্তিযোদ্ধাদের গেরিলা অপারেশনের পাশাপাশি তাদের নিগৃহীত হবার চিত্রটি ফুটে উঠেছে টুলটুল চরিত্রের মাধ্যমে। এই ছিল কালো মাফলার গল্পের সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ।